মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার দ্বাবিংশাধিক শতম পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম অক্রূর কৃষ্ণ বলরামকে নিয়ে মথুরার উদ্দেশ্যে রওনা দিলেন। ব্রজ বৃন্দাবনের গ্রাম্য সরলা আহিরিনীদের প্রেম, যশোমতীর স্নেহ, শ্রীদাম সুদাম সুবল সখার বন্ধুত্ব সব পেছনে ফেলে কংসের মুখোমুখি হতে মথুরার দিকে চললেন কৃষ্ণ। মধুর রসের স্থলাভিষিক্ত হলো বীর রস। এই মথুরা গমন থেকে কৃষ্ণের প্রকাশ ঘটবে সূর্যের ভাস্বরতায়। বৃন্দাবনের একান্ত ভূমিতে যে মধুর রসের নায়কটি ছিলেন, তিনি এই মথুরা গমনের পথ ধরেই ক্রমে ক্রমে সমস্ত ভারতের অবিসংবাদিত নায়কে রূপান্তরিত হবেন। কৃষ্ণ বলরামকে নিয়ে অক্রূরের রথ যখন মথুরায় এসে পৌঁছলো, তখন বেলা গড়িয়ে গেছে। বেলা পড়ল আর কৃষ্ণ বলরাম প্রবেশ করলেন মথুরায়। মথুরার জনপদে কৃষ্ণের আসার খবর ছিল। কংস যেভাবে উন্মুক্ত রাজসভায় কৃষ্ণ বলরামকে ধরে আনবার নির্দেশ দিয়েছিলেন, তাতে এই খবর প্রচারিত হওয়াটা অস্বাভাবিক ছিল না। বিশেষত মথুরাবাসীরা কৃষ্ণ বলরামকে ততদিনে কংসের প্রতিদ্বন্দ্বী বীর হিসাবে তো জেনেই গেছেন, উপরন্তু জন্মলগ্নেই প্রবাসিত বসুদেবের এই দুটি পুত্রের ব্যাপারে মথুরাবাসীদের মায়া এবং কৌতূহল দুইই ছিল। ফলে মথুরার মূল রাজদ্বারে পৌঁছবার আগেই মথুরার জনপদবাসীরা সব রাস্তায় চলে এলেন কৃষ্ণ বলরামকে দেখতে। একজন নিকষ কালো, বলিষ্ঠ, সুঠাম, নবনিরোদ প্রভ, অন্যজন ফর্সা, লম্বা এবং ঈষৎ স্থূল, গদা ঘোরানোর মতো চেহারা। গ্রামবাসীরা চোখ ফেরাতে পারছিলেন না। ভাগবত পুরাণ বলছে, রাজধানীতে প্রবেশের আগে কৃষ্ণ অক্রূরের হাত ধরে বললেন, আপনি রথ নিয়ে আগে প্রবেশ করুন রাজধানীতে, আমাদের এইখানেই ছেড়ে দিন। আমরা এই নগরীর সৌধ এবং রাজমার্গ দেখতে দেখতে মথুরায় প্রবেশ করব। ব্রজভূমির বৃন্দাবনের তমাল বিপিন অথবা যমুনা পুলিনের বেতসকুঞ্জ ছেড়ে আসা নবীন যুবকের কাছে মথুরাপুরীর শহর শোভা অথবা নাগরিক চটকদারি অনেক বেশি কৌতূহলোদ্দীপক। কৃষ্ণ পৌঁছতে না পৌঁছতেই অন্যান্য গোপ প্রধানেরাও একটু পরেই এসে পড়লেন সেখানে। তাঁরা একটু একটু এগিয়ে গিয়ে একটি বাগান গোছের জায়গায় জমায়েত হলেন। ওদিকে কৃষ্ণ অক্রূর মহারাজকে বিদায় দিলে তিনি কংসের কাছে গিয়ে খবর দিলেন যে কৃষ্ণ বলরাম এসে গেছেন মথুরায়। এসে গেছেন রাজকর এবং অন্যান্য উপহার নিয়ে নন্দ ইত্যাদি গোপজনেরাও। কংসকে খবর জানিয়ে অক্রূর ফিরে গেলেন নিজের ঘরে। কৃষ্ণ নিশ্চিন্ত মনে শুধু কৌতূহল শান্ত করার জন্যই দাদা বলরামকে সঙ্গে নিয়ে মথুরা শহর দেখতে বেরোলেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, শুধুই কি কৌতূহল, আর কিছু নয়। মথুরা প্রবেশের সঙ্গে সঙ্গে কৃষ্ণ অক্রূরকে ছেড়ে দিয়ে পথ চড়তে বেরোলেন। এর একটা বড় কারণ নিজের চোখে পরখ করে নেওয়া। রাত্রি অতীত হলেই কংস এবং তাঁর অনুগত জনের সঙ্গে তাঁর যে একটা বিরাট এনকাউন্টার হবে, সেটা কৃষ্ণের জানা। অতএব তার প্রস্তুতি হিসেবে শহরটাকে তাঁর বুঝে নেওয়া দরকার। শহরের পথ ঘাট, প্রাসাদ, অট্টালিকা, বিপণন কেন্দ্রগুলির অবস্থিতি শুধু নয়, এই শহরের মানুষজন, তাঁদের সন্তোষ, আগ্রহ, কৌতূহল এবং সর্বোপরি তাঁর বিরুদ্ধে কংসের আয়োজন এবং প্রয়াসগুলিই বা কি, কৃষ্ণ নিশ্চয়ই সেটা বুঝে নিতে চাইছিলেন। কিন্তু এই সব কিছুর ওপরে আছে সেই পূর্ব প্ররোচনা। গাঁয়ের ছেলে শহরে এসেছে, তাঁর অবাক লাগছে, তাই তিনি বেরিয়েছেন শহর দেখতে। অবশ্য মথুরা শহর সত্যি দেখবার মতো। সেই অযোধ্যাপতি রামচন্দ্রের আমলে এই শহরের প্রতিষ্ঠা এবং আজ অবধি এই শহরের নাম পাল্টায়নি। তখনও লোকে এই শহরকে মধুরা অথবা মথুরা নামে ডাকত, এখনো সেই শহরের নাম অপরিবর্তিত। ভারতবর্ষের উত্তরাপথ এবং মধ্যপ্রদেশের মধ্যে যে রাজনৈতিক ও অর্থনৈতিক যোগাযোগগুলি ঘটত, তার প্রধান সংযোগস্থল ছিল মথুরা। উত্তর পশ্চিমের মধ্য এশীয় দেশগুলির থেকে আরম্ভ করে উজ্জয়িনীর মধ্য দিয়ে পশ্চিম উপকূল পর্যন্ত যে বিপণন ব্যবস্থা গড়ে উঠেছিল, মথুরা ছিল সেই বিপণনের কেন্দ্রভূমি। মথুরা ছিল বাসবদত্তারও শহর। সেই বাসবদত্তা, যাঁর এক রাত্রির উপভোগ মূল্য ছিল 500 পুরাতন স্বর্ণমুদ্রা। যে নগরীতে অন্যতমা গণিকার এই মূল্য, সে নগরীর সমৃদ্ধি কেমন ছিল তা অনুমেয়।
নৃসিংহপ্রসাদ ভাদুরী জানাচ্ছেন, পণ্ডিতেরা মথুরার যে প্রত্নতাত্ত্বিক অবশেষগুলি পেয়েছেন তাতে দেখেছেন যে মথুরা শহর রীতিমতো প্রাচীর দিয়ে ঘেরা একটা সুরক্ষিত নগরী ছিল এবং সেই নগরীর প্রবেশদ্বার এবং দ্বারের ওপর তোরণও পাওয়া যাচ্ছে। শহরের মধ্যেকার বাড়িগুলির যা চেহারা স্থাপত্য ভাস্কর্যের মাধ্যমে ফুটে উঠেছে তাতে পণ্ডিতেরা অনুমান করেছেন যে মথুরা নগরের অনেক বাড়িই ছিল 3 তলা এবং প্রত্যেক তলাতেই একটি করে ব্যালকনিও ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মথুরার কাছে শঙ্খ বলে যে জায়গাটায় প্রত্নতাত্ত্বিক খনন চলেছে তাতে শুঙ্গ যুগের যেসব বাড়িঘরের নমুনা পাওয়া গেছে তা সম্পূর্ণ নাগরিকতার সাক্ষ্য বহন করে। এক একটা বাড়িতে 2-3টে করে ঘর, সেই বাড়িগুলো আবার এক একটা বহিঃপ্রাচীরের মাধ্যমে সংযুক্ত। এইসব বাড়ি তৈরির জন্য পোড়া মাটি বা ইটের ব্যবহার করা হয়েছে এবং বাড়ির ছাদে টালিরও দেখা মিলেছে। এছাড়াও ছিল ঢাকা দেওয়া নর্দমা এবং ইট বিছানো কমন বাথরুম তথা টয়লেট। সেই বাথরুমে আবার দুখানি জলপাত্র, একটি ঠান্ডা জল রাখবার জন্য, অপরটিতে গরম জল। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1 লক্ষ জন 40 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিড লাইফ মানে ক্রাইসিস নয়, মিড লাইফ মানে ট্রান্সফরমেশন। বৃন্দাবনের গ্রাম্য পরিবেশ থেকে এসে শহর মথুরার রাজমার্গে যিনি এই প্রথম প্রবেশ করলেন, সেই কৃষ্ণ কি কি দেখে চমৎকৃত হলেন তা কোথাও বলা নেই। বিষ্ণু পুরাণ শুধু বলছে, কৃষ্ণ বলরাম যখন রাজপথ দিয়ে চলছিলেন তখন মথুরার নাগরিকা রমণীরা অনিমেষে তাকে দেখছিলেন এবং এই সানন্দ বীক্ষণের কৌতূহল থেকে পুরুষেরাও নিবৃত্ত ছিলেন না। এতে এইটুকু বোঝা যায়, গ্রাম্য হওয়া সত্ত্বেও নাগরিকজনের কাছে কৃষ্ণ বলরামের আকর্ষণ কম ছিল না। তো কৃষ্ণ শহর দেখতে বেরোলেন। গ্রাম্য বৃন্দাবনের তুলনায় মথুরা নগরের বাড়িগুলি তাঁর কাছে বিশাল বড় মনে হলো। প্রাচীন স্থাপত্যের রীতি অনুযায়ী বাড়িগুলিতে উত্তুঙ্গ গোপুর এবং তোরণ ছিল, আর ছিল তামা এবং অন্য ধাতুর তৈরি বড় বড় ধান্যশালা এবং অশ্বশালা। আর কংসের রাজভবনের চারপাশটা অন্যের পক্ষে দুর্গম করে তোলার জন্য নগর দুর্গের চারপাশে পরিখার ঘের দেওয়া ছিল। চারপাশের জনপদ শোষণ করে জরাসন্ধের জামাই কংস তাঁর রাজধানীটি ভালোই সাজিয়েছিলেন। বড় বড় বাড়ি তো আছেই, আছে এখানে ওখানে রাজকীয় উদ্যান। মথুরার অ্যাগ্রো ইকোনমির অবস্থা ভালো নয় বলে এখানে বহির্বাণিজ্য ভালো চলত। কৃষ্ণ তাই বিভিন্ন ব্যবসায় নিযুক্ত বণিকজনের ব্যবসায় কেন্দ্রগুলি দেখতে পেলেন। রাস্তায় প্রচুর দোকানপাট এবং সেগুলিতে সন্ধ্যা প্রদীপের আলোকে কেনাবেচা চলছে। সন্ধ্যা হয়ে এসেছে বলেই ফুলের দোকানে, মালার দোকানে কিছু কিছু ভিড় জমেছে। রাস্তাঘাটে এখনো ভালো রকম যাতায়াত চলছে মানুষদের, এবং সেখানে পুরুষ যত আছে সেই পরিমাণে না হলেও বহুতর উচ্ছল রমণীদের দেখা পাওয়া যাচ্ছে। ওদিকে কৃষ্ণকে দেখার জন্য শহর মথুরার রমণীকুলের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। কেউ অর্ধেক খাবার ছেড়ে, কেউ এক পায়ে নুপুর পরে, কেউ বা ভালো করে স্নান না করেই বাড়ির ছাদে উঠে কৃষ্ণকে দেখতে লাগলো। নৃসিংহপ্রসাদ ভাদুরী আন্দাজ করছেন, কৃষ্ণ যখন মথুরায় শহর দেখতে বেরিয়েছেন তখন সন্ধ্যার অন্ধকার ভেদ করে বৃহৎ বৃহৎ সৌধগুলিতে আলো জ্বলে উঠেছে। রাজমার্গে বিভিন্ন বিপণীতে বিচিত্র রকমের পণ্য শোভা পাচ্ছে। রাজপথের মধ্যে হাতির দেখা পাওয়া যাচ্ছে মাঝে মধ্যেই। অশ্বারোহী সৈনিক নগরপাল রাজমার্গে বিচরণরত রমণী পুরুষদের উপর নজর রাখছে, যাতে কংসের শাসনে কোনো ত্রুটি ধরা না পড়ে। পরের দিনই কংসের ধনুর্যজ্ঞ মহোৎসব। অতএব ধানুষ্ক পুরুষেরা রথচক্রের ঘর ঘর তুলে সন্ধ্যার শান্তি ব্যাহত করছে, কেননা কংসের রাজমহলে তাঁদের পৌঁছে যেতে হবে। পথের ধারের বিপণীগুলিতে গজদন্ত নির্মিত তথা শঙ্খ নির্মিত চুড়ি, মালা এবং অন্যান্য শৃঙ্গার দ্রব্য পাওয়া যাচ্ছে, এবং পুরুষ রমণী দুই পক্ষই সেখানে ক্রেতার ভূমিকায়। মথুরায় শাটক নামের এক ধরনের কাপড় বা শাড়ি পাওয়া যেত, যার চাহিদা ছিল অন্যত্র।
অতি মহার্ঘ চীনাংশুক অথবা রেশমি কাপড়, যেগুলি উত্তরাপথ এবং ভরুকচ্ছ হয়ে রোমক সাম্রাজ্য পর্যন্ত রপ্তানি হতো, সেগুলিও যেহেতু মথুরার বাজার স্পর্শ করে যেত, অতএব মথুরায় বস্ত্রশিল্পের বিপণন হতো ভালো রকম। কৃষ্ণ বলরাম পথে যেতে যেতে এক জায়গায় এসে থামলেন। সেখানে কাপড় রাঙানো হচ্ছে এবং বেশ কিছু কাপড় বিচিত্র রঙ্গদ্রব্যে রঞ্জিত করে শুকিয়ে পাট পাট করে রাখা হয়েছে। কাপড় রাঙানোর পারিপাট্যে বিচিত্র বসন দেখে তখনও গোপালকের শয্যায় সজ্জিত কৃষ্ণের মন বেশ আকৃষ্ট হল। রঙ্গকার ব্যক্তিটি রজক হলেও তার ধরন ধারণ ব্যক্তিত্ব একটু অন্যরকম। কৃষ্ণ সেই লোকটির কাছে গিয়ে একটু আমোদিত ভাবেই বললেন, ওই পাট করা শাটকগুলি থেকে আমাদের দুটি কাপড় দাও তো ভাই, বেশ ভালো দামি কাপড় দিও কিন্তু, যাতে আমাদের দুই ভাইকে বেশ ভালো মানায়। মূল্যের জন্য কোনো চিন্তা করো না, আমাদের কাপড় দিলে তোমার ভবিষ্যৎ ভালো যাবে। কৃষ্ণের বক্তব্য থেকে ভালো করে বোঝা যায় না যে তিনি মূল্য দিয়েই মথুরার নাগরিক সাজ কিনতে চেয়েছিলেন নাকি বিনামূল্যে। এতাবৎ পর্যন্ত বৃন্দাবনে যা তিনি পেয়েছেন, যশোমতীর স্নেহ থেকে রায়কিশোরীর প্রেম, সবই তিনি বিনামূল্যেই পেয়েছেন। অতএব এই কাপড় চাইবার পিছনে গ্রাম্য গোপবালকের সেই স্বাভাবিক আবদারও কাজ করে থাকতে পারে। কিন্তু রঙ্গকার রজক মূল্য অথবা তজ্জাতীয় কোনো বণিক সুলভ বাক নৈপুণ্যের মধ্যে গেলই না। সে আসলে রাজবাড়ির পরিধেয় প্রস্তুত করার বরাত পেয়েছে এবং রাজগৃহের সংশ্লেষে সে নিজেকে কংস রাজার নিতান্ত কাছের লোক মনে করে। অতএব তার সাহসটাও অন্য বণিকজনের চেয়ে বেশি। সে আলটপকা জবাব দিল, এই তো তোমার জামা কাপড়ের হাল দেখছি বাছা, বনে পাহাড়ে সারাদিন ঘুরে বেড়াও, এই তো তোমার উপযুক্ত বসন। তাহলে নিজের অভ্যাস ছেড়ে হঠাৎই রাজসজ্জা করার ইচ্ছে হলো কেন বাপু? রঙ্গকার রজক এইটুকু বলেই থামলো না। রাজবাড়ি অথবা ক্ষমতার অলিন্দে থাকা মানুষের সঙ্গে যদি সামান্য সংস্রব থাকে, তবে সাধারণ পণ্যজীবী মানুষও কেমন দুর্মত হয়ে ওঠে, এই রজক তার উদাহরণ। সে কৃষ্ণকে বলল, মনের মধ্যে যদি বাঁচার এতটুকু ইচ্ছে থাকে তবে এখান থেকে পালা, বোকা পাঁঠা কোথাকার। তোদের এই কাপড় পরার শখের কথাটা যদি একবার রাজপুরুষদের কানে যায়, তাহলে হয় কংসের কারাগারে হাতে পায়ে বেরি দিয়ে পড়ে থাকতে হবে, নয়তো মারা পড়বি তাদের হাতে, আর কপাল খুব ভালো থাকলে তোদের নিঃস্ব করে ছেড়ে দেবে। মনে রাখা দরকার, কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে আপাতত শত্রুপুরীতে এসেছেন। বৃন্দাবনে প্রত্যেকটি মানুষের মধ্যে তাঁর সম্বন্ধে প্রীতির বন্ধন ছিল। সেখানে প্রত্যেকটি হৃদয়ের আশয় ছিল তাঁর প্রতি অনুকূল। কিন্তু এখানে তাঁকে নিয়েই আসা হয়েছে বধের ভাবনা নিয়ে। কংসের ধনুর্যজ্ঞের আয়োজনটুকুই দাঁড়িয়ে আছে মিথ্যা অছিলার ওপর। তিনি শতধা ব্যবস্থা করে রেখেছেন কি কি উপায়ে কৃষ্ণকে বধ করা যায়। ঠিক এই রকম একটি জায়গায় সাধারণ এক রাজভৃত্য, তাও কিনা যে সরাসরি রাজকার্যের সঙ্গে যুক্ত নয়, সেও কৃষ্ণকে ভয় দেখাচ্ছে। সেই জন্মলগ্ন থেকে যার ভয়ে তার পিতা মাতা নিগৃহীত হয়ে চলেছেন এবং যাকে জন্মলগ্নেই বিসর্জিত হতে হয়েছে, সেই কৃষ্ণকে এই প্রাপ্ত বয়সে ভয় দেখাচ্ছে এক সাধারণ রঙ্গকার। কৃষ্ণের ক্রোধ উদ্দীপিত হলো। তিনি জানেন, নূতন জায়গায় নূতন পরিবেশে এসে যদি নিজেকে জনসমক্ষে প্রতিষ্ঠা করতে হয়, তবে চরম পন্থাতেই সেটা করা ভালো। তাতে অন্য লোক ভয়েই তার বিরুদ্ধতা করবে না। অতএব রঙ্গকার রজক যে মুহূর্তে বলল, বোকা পাঁঠা, বাঁচবার ইচ্ছে থাকে তো পালা, সেই মুহূর্তেই হাতের অগ্রভাগ দিয়ে রজকের মাথায় একটি মোক্ষম ঘা কষালেন কৃষ্ণ। মল্লযুদ্ধ এবং মুষ্টিযুদ্ধে প্রবীণ কৃষ্ণের একটি আঘাতেই রজকের মাথাটি তার ঘাড় থেকে ঝুলে গেল। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথার ত্রয়োবিংশাধিক শতম পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান।